খুবই দুঃখিত, অনেকেই হয়তো এই আয়েশ গল্পের পার্টগুলোর জন্য ওয়েট করো, বাট আমি পার্ট বাই পার্ট গল্পগুলো আপলোড করতে পারছি না। কারণ হচ্ছে রোজা রেখে ভয়েস কভার করতে একটু কষ্টই হয়। তোমরা জানলে অবাক হবা যে এই ভয়েস কভার করার জন্য আমি রাতে ঘুমাইই না। একবারে ভয়েস কভার করতে করতে সেহরির সময় হয়ে যায়, এরপর সেহরি খেয়ে নামাজ পড়ে তারপর ঘুমাই। তো যাই হোক, আমি গল্পের পার্টগুলো তাড়াতাড়ি দিয়ে দেওয়ার চেষ্টা করব। বেশি কথা না বাড়িয়ে শুরু করছি আয়েশ গল্পের 12তম পর্ব। মা মারা যাওয়ার পর মায়ের কাজটা আমিই পেয়েছিলাম। আমি যাদের বাড়িতে কাজ করতাম তারা অনেক প্রভাবশালী ছিলেন। আমার ছোট বোনটা দাদির কাছেই থাকতো। মাস শেষে যে কয়টা টাকা পেতাম সে টাকা দিয়েই আমাদের 3 জনের সংসার হয়ে যেত। মা মারা যাওয়ার পর সবাই অনেক বেশি সহানুভূতি দেখাচ্ছিল, কিন্তু আস্তে আস্তে সবার রূপই পরিবর্তন হতে লাগলো। যে বাড়িতে কাজ করতাম সে বাড়ির লোকেরা অনেক খারাপ নজরে আমার দিকে তাকাতে শুরু করলো। একদিন ঘর মোছার সময় ওই বাড়ির বড় ছেলে আমার হাত শক্ত করে ধরে ফেলে। আমি চিৎকার চেঁচামেচি করলেও কেউ শুনে না। এরপর অনেক কষ্টে হাত ছাড়িয়ে আমি দৌড়ে বাড়ি চলে আসি। দাদিকে বললাম ওই বাড়িতে আর কাজ করব না, কেননা ওই বাড়ির বড় ছেলে আমার দিকে কেমন ভাবে যেন তাকায়, আর আজ তো হাতই ধরে ফেলেছে। তখন দাদি আমাকে বোঝালেন, তুই যদি এখন কাজ ছেড়ে দিস তাহলে আমরা কি করে খাবো। সংসার অভাবের কারণে পরের দিনও আমি সেই বাড়িতেই যাই, কিন্তু যাওয়ার পর সেই দিন আর ওই ছেলেটাকে সামনে দেখলাম না। আন্টি জোরে জোরে চিৎকার করে বলছিল, কে বলেছিল তোকে গরম পানি নিয়ে যেতে, আমি দিয়ে আসতাম। এখন ওই হাতটা পুড়িয়ে কি করেছিস? অনেকখানি পুড়ে গিয়েছে, ঠোসা পড়ে যাবে। শুনে মনে মনে শান্তি পেলাম। এরকম ফালতু লোকদের এটাই হওয়ার দরকার ছিল। এরই মাঝে আমার চাচা অনেক বেশি বাড়াবাড়ি শুরু করে দিলেন। তিনি আমাকে তার নিজের পয়সা বিয়ে দিয়ে এ বাড়ি থেকে বিদায় করবেন, তার পরিবর্তে এ বাড়ির পুরো অংশ সে নিবে। তখন আমি দাদিকে বললাম, আমি বিয়ে করলে আমার ছোট বোনটাকে কে দেখবে, ওর যে আমি ছাড়া আর কেউ নেই। তখন দাদি আমাকে বোঝালেন, দেখ একটা সময় এসে মেয়েদেরকে বিয়ে করতেই হয়। তোর বাবা মা কেউ নেই, আমি মারা গেলে তখন তোকে কে বিয়ে দিবে? তুই কি ভাবিস তোর চাচি কোনো ভালো ছেলের হাতে তোকে তুলে দিবে? এক পর্যায়ে আমি বিয়ের জন্য রাজি হলাম, কিন্তু শর্ত হলো তোমার কিছু হয়ে গেলে আমার ছোট বোনকে আমি আমার শ্বশুর বাড়িতে নিয়ে রাখবো এবং সেখানেই ওর বিয়ে দিব, এবং তোমাদের খাবার দাবারের দায়িত্ব আমার হবু স্বামীকে নিতে হবে। এতে যদি কেউ রাজি হয় তাহলে আমি চোখ বন্ধ করে বিয়ে করে ফেলবো। কিছুদিন পর থেকেই বাড়িতে ঘটকের আগমন। সব ঘটকই আমার দাদির পরিচিত। পরিশেষে আমার জন্য একটা বিয়ের প্রস্তাব আসলো। লোকটার বয়স একটু বেশি, কিন্তু আমি যা যা শর্ত বলেছি সে সব শর্ত মানতে রাজি, এবং সে এক কাপড়ে আমাকে নিয়ে যাবে। কোনো টাকা পয়সা যৌতুক কোনো কিছুই লাগবে না। আমিও সেই লোকটাকে না দেখে রাজি হয়ে গেলাম। হুজুরের মাধ্যমে লোকটার সাথে আমার বিয়ে হয়ে গেল। সেই লোকটা ছিলেন অনেক ধনী। বিয়ের পর বাসর ঘরে বসে আছি, কিছুক্ষণ পর সে আসলো। এই বাসরাত নিয়েও আমার মনে কোনো অনুভূতি ছিল না, কেননা আমি অনেক আগে জিন্দা লাশ হয়ে গিয়েছি। লোকটা ঘরে এসে আমার পাশে বসলো। আমি তখন জানালা দিয়ে বাহিরের দিকেই তাকিয়ে আছি। সামান্য একটা কাশি দেওয়াতে আমি চমকে উঠলাম। সে তখন বলল, ভয় পেয়েছো? কণ্ঠটা বেশ পরিচিত, মনে হচ্ছে এই কণ্ঠটা আমি আগেও শুনেছি। পরবর্তী গল্প।